ষাট দশকের এক ঢাকা প্রবাসী। আমি এজি অফিসের এক ছা পোশাকের রানী। আমার আশেপাশে অনেকেই বাড়তি টুপাইস কামিয়ে নেয়, কিন্তু আমার তেমন সাহস হয় না। যদি বস জেনে যায় আর আমার চাকরির কোনো ক্ষতি হয়, এই ভয় আর বাড়তি রোজগারের কেমন সুখ ভাবতে ভাবতেই আমার সারা দিন পার হয়ে যায়। বাড়িতে 4টা বাচ্চা আর সংসারে সারাদিন খাটতে থাকা আমার স্ত্রীর মুখটা মনে পড়ে যায়। আমি জমিরুদ্দিন মাঝি, বাবা সাধারণ কৃষক করিমুল্লাহ মাঝি। আমরা 3 ভাই বোন। আমাদের গ্রাম তেঁতুলি, পীরগঞ্জ, রংপুর। শ্বশুর আমাদের গ্রামের প্রাইমারি স্কুল শিক্ষক শরাফত আলী বিদ্যান, আমাদের গ্রামের প্রথম গ্র্যাজুয়েট বলে গ্রামের মুরব্বীরা তাকে বিদ্যান বলে ডাকা শুরু করেন। আমি যখন রংপুর কারমাইকেল কলেজ থেকে গ্র্যাজুয়েট হলাম, সেই ফলাফল বের হওয়ার মাসেই তার একমাত্র মেয়ে মুসাম্মাদ সুরতুন্নেসাকে আমার সাথে বিয়ে দেয়া হয়। আমি তখন 23 আর সুরত তখন 17। এতে আমার কৃষক বাবা জীবনে প্রথম গর্বিত হওয়ার সুযোগ পান, আর আমার শ্বশুর গরিব প্রাইমারি স্কুল শিক্ষক কন্যা দায় থেকে মুক্তি পান। জমিরুদ্দিন মাঝির জন্মের পর জীবনের স্মরণীয় বছরগুলি ক্রমানুসারে: 23-এ গ্র্যাজুয়েট ও বিয়ে, 24-এ প্রথমবার বাবা হওয়া, 25-এ এলডিসি চাকরি, 26-এ এজি কলোনি টিন শেড সরকারি বাসা প্রাপ্তি, 27-এ আবার বাবা হওয়া, 28-এ সংসার শুরু, 29-এ আবার বাবা, 30-এ অফিস সংসার, বড় ঈদে বাড়ি বউসহ ঢাকা দেখা, 31-এ অফিস সংসার, বড় ঈদে বাড়ি, সুরতের সাথে প্রেম, 32-এ বাবা হওয়া, সুরতের লাইগেশন, 33-এ রমজানের পর স্ত্রী ছেলে মেয়ে নিয়ে 2 মাসের ছুটিতে বাপের বাড়ি। আমি হাঁপিয়ে উঠেছিলাম একঘেয়ে জীবনের সচলতায়। সুরত যেন আমাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করল, যদিও আসল ধন্যবাদ পাশের বাসার ভাবির প্রাপ্য। আমাদের বাসাটা মতিঝিল এজি কলোনির টিন শেড। দরজা খুললেই একটা বড় ঘর, বাম পাশে ছোট একটা ঘর, 2 ঘর থেকেই 1 সিঁড়ি করে নামলেই বাড়ির ভেতর বারান্দা, ছোট একটা উঠান, দড়িটা নিয়ে কাপড় শুকোনোর ব্যবস্থা হয়েছে। বাম দিকে রান্নাঘরে লাকড়ির চুলায় রান্না হয়, কেরোসিন স্টোভও রয়েছে লাকড়ি ফুরিয়ে গেলে রান্না করার জন্য। এরপরই ওয়াল ঘেঁষে গোসলখানা, সবশেষে একই ছাঁচে পায়খানা। রান্নাঘরের উল্টা দিকে চৌবাচ্চায় সরকারি লাইনের পানি দিনে 2 বার মতিঝিল ট্যাঙ্ক থেকে সাপ্লাই হয়। চৌবাচ্চা ঢাকার জন্য বেশ ভারী লোহার শীটের 2টি ঢাকনা রয়েছে, যা প্রায় সারাক্ষণই খোলা থাকে। রমজানে পাশের বাসার ভাবি 2 মাসের ছুটিতে বাপের বাড়ি, আর রমজানের পর 2 মাসের ছুটিতে সুরত বাপের বাড়ি। সে সময়গুলোতে একবার আমার, আরেকবার আমার সহকর্মী করিম মৃধার 2 মাসের জন্য 2 জনের বাড়িতে খাওয়ার ব্যবস্থা হয়। এই করিম মৃধাই আমাকে প্রথম মোহামেডান স্পোর্টিং ক্লাবে নিয়ে যায়, আর আমি 2 ফ্যাট লেডিজ 88, কারেন্ট ইয়ার 66, উল্টা পাল্টা 69 এ অভ্যস্ত হয়ে পড়ি, আর স্ত্রী ছুটিতে গেলেই সেই অপার স্বাধীনতা ভোগ করতে থাকি। জীবনে ওই 2 মাসই হয়ে ওঠে বেঁচে থাকার মূল লক্ষ্য। সাপ্তাহিক ছুটি রোববারের বা সরকারি ছুটির আগের দিন সন্ধ্যায় বেশ ভিড় হতো, আর সেদিন শীট 3 টাকা 6 টাকার পরিবর্তে 5 টাকা 10 টাকায় বিক্রি হতো। হ্যাঁ, এর মধ্যে আমি কারো বিশেষ ফাইলটি অন্য 10টা ফাইলের নিচে রেখে 2, 4, 5 টাকার বিনিময়ে বের করে বড়বাবুর টেবিলে দেয়া শিখে গেছি। ভয় ডরও কিছুটা কমেছে। ঈদুল ফিতরে বাবা 300 টাকা, শ্বশুর 100 টাকা, আবার ঈদুল আজহায় বাবা 400 টাকা, শ্বশুর 200 টাকা। এই সমস্ত বাড়তি চাপ অথবা
সুরতের পছন্দের কিছু অথবা বাচ্চাদের কোনোটার অসুখ ভালোভাবেই সামলানো যায় কোনো রকম টেনশন ছাড়াই। বেতন, ভাতা, বোনাস, সরকারি বাসা এই সব কিছু ছাড়িয়ে ফাইলের লুকোচুরি খেলায় যে উপরে আসে তা মনকে অনেক স্বস্তি দেয়, রোজগারের উপর চাপ কমায়, সাথে পান, বিড়ি, সিগারেট আর হাউজি। আমি কখনোই তেমন কিছু পাই না, মাঝে মাঝে 20 টাকার একটা লাইন বা কখনো তাও না। কাল সরকারি ছুটি, তাই আজ সন্ধ্যায় হবে জোরদার হাউজি। অফিস থেকে গিয়েই ভাবির পাঠানো চা নাস্তা শেষ করে 1 ঘন্টা টানা ঘুম দিলাম। আজকে আবার একটু আতরও মাখলাম, এত ভিড়ে ঘামের গন্ধ লাগে। নিজের জামার হাতায় লাগিয়ে নিলে, সে সময় শুকে নিলে বমি ভাবটা দূর হয়। কল শুরু হয়েছে। বিয়েতে উপহার পাওয়া বেলা পেনটি সবসময়ই আমার শার্টের ভেতরের বুক পকেটে থাকে। শেষ হয়ে গেলে অফিসের দুয়ার থেকে ভরে নেই। 33 কাটলাম আর অমনি ক্লেম। 30 টাকা পেলাম। পরের সিটে আরেকবার লাইন পেলাম। এত আনন্দ আর সুখের মধ্যে কড়া আতরের গন্ধ পাচ্ছি। উৎস আমার পাশে ঝাঁকড়া চুলের মিশমিশে কালো গায়ের রঙের প্রায় 6.5 ফুটি এক পাহাড় আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। এর পরের সিটে হাউস পেলাম 50 আর শেষে বাম্পার হাউস 300। চিত্তে এত পুলক বোধ করি আগে কখনো পাইনি। আমার তখন প্রাপ্তির উচ্ছ্বাসে প্রায় দিশেহারা অবস্থা। 3 মাসের বেতন এখন আমার পকেটে। ভাগ্য ভালো স্ত্রী বাপের বাড়ি রয়েছে, না হলে আজকে প্রশ্নবাণে জর্জরিত হতে হতো, কোথায় এত টাকা পেলাম। মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে আমার বাসায় হেঁটে গেলে 10 মিনিট। এখন বাজে রাত 9টা। কিন্তু নটরডেম কলেজের সামনে লোহার পুলটি পার হতে গিয়ে টের পেলাম আশেপাশে কেউই নেই, আর এদিকে স্ট্রিট লাইটগুলি কোনো কারণে খারাপ হয়ে আছে। চারদিকে বেশ অন্ধকার, কেবল সেন্ট্রাল ব্যাংকের সিকিউরিটি লাইটের আলোতেই আবছা পথ চলা। জুয়ায় জেতার আনন্দে এতক্ষণ খেয়ালই করি নাই সেই হাফসি 6.5 ফুটি আমার পিছু পিছু আসছে। এবার কেমন জানি একটা হিমশীতল ধারা আমার সিট দ্বারা দিয়ে চ্যাল চ্যাল করে নেমে গেল, আর আমার হঠাৎ প্রচণ্ড পানি পিপাসা পেল। এর মধ্যেই হাফসি দত্ত আমার কাছে এসে ফিনফিনে গলায় বলল, মাঝি, পথ হারালে চলবে? আপনি তো 19-এর 3 শেডে না? আমি মাথা দোলাতেই হাফসি বলে উঠল, আমি 19-এর 11, চলুন একসাথে যাই। হাফসি আমার আগে আগে যাচ্ছে। আমি চিন্তা করছি, আক্রমণ করলে কি করব? চিল্লাবো না দৌড় দিব? ব্যাটার কাছে কি রামদা না 5 স্টার ছুরি? হয়তো কাল সকালে পত্রিকায় আমার মৃত্যু সংবাদ ছবিসহ ছাপা হবে। এমনই আবল তাবল চিন্তা করতে করতে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে চলে এলাম। স্কুল গেটের সিকিউরিটি আলোতে খেয়াল করলাম সেই হাফসি লম্বা লম্বা পা ফেলছে, অনেকটা কুচকাওয়াজের মতো করে, এবং ওর পাগুলো উল্টা, অর্থাৎ গোড়ালির সামনে, পাতা পেছনে। আমি ঘামতে ঘামতে হাত পা ঠান্ডা হওয়ার উপক্রম। চলার গতিও প্রায় থেমে গেল। এরই মধ্যে খেয়াল করলাম পেছনে 3-4 জন লোক দৌড়ে আমার দিকে আসছে। এবার আমি কোনো কিছু না ভেবেই দৌড় দিলাম সোজা আমার কোয়ার্টারের সামনে। কাপা হাতে তালা খুলে ঘরে ঢুকলাম। পুরা শরীর ঘামে ভিজে গেছে। সামনের ঘরের জানলা লাগাতে গিয়ে দেখলাম সেই হাফসি লম্বা লম্বা পা ফেলে তার কোয়ার্টারের দিকে যাচ্ছে। একবার আমার দিকে যেন ফিরে তাকালো, বিশাল গোল টকটকে লাল চোখ দিয়ে, মুখে বিশাল ঝুলন্ত ঠোঁটের হাসি। ব্যাস, আমার কিছু মনে নেই। পরদিন সকালে কমলাপুর পোস্ট অফিস থেকে অফিসে ফোন করে সিএল নেয়ার মতলবে বের হয়েছি। আমার কোয়ার্টারের বাম দিকে একটা মেঠো পথ সোজা গিয়ে উঠেছে কমলাপুর পোস্ট অফিসে। হাঁটতে হাঁটতে 19-11 কোয়ার্টারের দেখার চেষ্টা করলাম।
সামনে চৌকিদারকে পেলাম। ও তো অবাক, বলে, বাবু 19-11 কোনো কোয়ার্টারই আছে লাই। এরপর আমি আর কখনোই হাউজি খেলতে যাইনি।